আজ শুনবে শিশু আড্ডার ৩০০-৪০০তম পর্ব। উপস্থাপনায় আফিসা আলিফ ও শিরহান, প্রযোজনায় হৃদিতা সাহা, কারিগরি সহযোগিতায় রেজওয়ান সাগর, তবলায় সহযোগিতা করছেন খুশবু, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকুন। ছোট্ট বন্ধুরা, গুটি গুটি পায়ে চলতে চলতে আজ আমরা শিশু আড্ডার ৩৯৯টি পর্ব পার করে ৪০০তম পর্বে পদার্পণ করেছি। ৪০০টি পর্ব মানে ৪০০টি স্মৃতি, ৪০০টি হাসি, ৪০০টি মুহূর্ত, যেখানে শিশুরা হেসেছে, মজা করেছে এবং তাদের শখের গল্পগুলো বলেছে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডা ৪০০তম পর্বে। সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলে কেমন আছো? অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই দীর্ঘ পথ চলায় চাইল্ড ক্লাব শিশুদেরকে দিয়েছে মঞ্চ, শিশুদের কণ্ঠে তুলে দিয়েছে আত্মবিশ্বাস। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছে আমাদের চাইল্ড ক্লাবের অনেকগুলো বন্ধু। তো একে একে সবার পরিবেশনাগুলো শুনবো, কিন্তু তার আগে জেনে নেব আজকে আমাদের সঙ্গে কে কে রয়েছে। আমার নাম মৃত্তিকা। আমার নাম আব্দুর রহমান। আমার নাম সোহিনী। আমার নাম রাফাত। আমার নাম রোশনি। আমার নাম তাসনিম। আমার নাম ফাতেমা। আমি জান্নাতুল তাসনিম শিফা। আমি বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমি আরিয়ান হাসান রাফিয়া, আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমি খাদিজা আক্তার টিয়া, আমি আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্রী। আমার নাম সৌমিত্র দেব শামু, আমি আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ কাউসার, সৃষ্টি পাবলিক স্কুল 4র্থ শ্রেণী। আমার নাম লুহান তাওসিল লাবিব, আমি আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমি হিতব্রত সরকার অর্ক, এসকে স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি মোহাম্মদ আকিব শাহরিয়ার, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমি আরাফাত উমতিম, সৃষ্টি পাবলিক স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমি মাহমুদুল হাসান নীরব, সৃষ্টি পাবলিক স্কুল 9ম শ্রেণী। আমি আল মাহমুদ হাসান, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় 9ম শ্রেণী। আমি ইফতেখারুল ইসলাম মুন্তাসির, আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে 9ম শ্রেণীতে পড়ি। আমি নুসরাত জাহান জিম, সৃষ্টি পাবলিক স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমি রুফজানি ইভা, সৃষ্টি পাবলিক স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমি হাবিবা মাইশা, সৃষ্টি পাবলিক স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান, আমি সৃষ্টি পাবলিক স্কুলের 4র্থ শ্রেণীতে পড়ি। আমার নাম প্রান্তিক কুমার সরকার, আমি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম আদিত্য দেবদাস নীল, আমি আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতনের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম অপরাজিতা দেবদাস, আমি আবু দাউদ অ্যান্ড নজরুল বিদ্যাপীঠের একজন 3য় শ্রেণীর ছাত্রী। আমার নাম হৃদিতা সাহা, আমি এসকেসি স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম লাবিব। নাম প্রগতি। তাসনিম। আমার নাম পাশ্য। স্বস্তিকা সরকার অর্চনা, এসকেএস স্কুল কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শিরহান, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ 9ম শ্রেণী। আজকে আমাদের এই শিশু আড্ডা 400তম পর্বে অতিথি হিসাবে উপস্থিত আছেন আসাদুজ্জামান সরকার, জেলা কালচারাল অফিসার গাইবান্ধা। আমরা মূল পরিবেশনায় এবারে চলে যাব। প্রথমে আমাদের কোরাস গান হবে, কোরাস গানটি পরিচালনা করবেন স্বস্তিকা সরকার। আমরা এখন যে গানটি পরিবেশন করছি তার গানটির কথা আমাদের দেশটা স্বপ্নপুরী, গানটির গীতকার ও সুরকার ফরিদ আহমেদ। আমাদের দেশটা স্বপ্নপুরী,
সাথী মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি। এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কভু কেউ করে না। ও হো 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 হো, এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কভু কেউ করে না। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি। সত্যি বন্ধুরা, আমাদের দেশটা স্বপ্নপুরি, আর এভাবেই আমরা মিলেমিশে থেকে আমাদের দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবো। তো স্বস্তিকা সহ সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি পরিবেশনার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যের কাছে, তার কাছে একটি কবিতা শুনবো যে তার আজকের এই অনুষ্ঠান। তোমাদের সাথে আড্ডা দিতে পেরে অনেক লাগছে। চারশোতম পর্বে এত অনেক অনেক নতুন নতুন বন্ধুরা সে আড্ডা দিতে পেরে আমার আরো অনেক ভালো লাগছে। ধন্যবাদ। তো সাম্য, তুমি আজকে কি কবিতা বলবে? দ্রুম, শব্দ কল্প দ্রুম, সুকুমার রায়। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। ফুলফুটে তাই বলো, আমি ভাবি পটকা। শেষাই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধুপধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পরে
যেও না কো বাইরে, চুপ চুপ, ওই শোন, ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, কপ কপ গবাস, ইস ঘেঁস ঘেঁচ ঘেঁচ, রাত কাটে ওই রে, চুরুদার চুরুমার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভান ভান, ঘুরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই থেই চিন্তা, ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফাট ফাট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, পাল কো চা মারে বুঝি, সরে পড়। এইবার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাম্যকে অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের এই অনুষ্ঠানে তোমাদের একটি কুইজের আয়োজন করা হয়েছে এবং এ পর্যায়ে শিফা একটি গল্প বলবে এবং সেই গল্পটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই গল্প থেকে তোমাদের অনুষ্ঠানের শেষে কুইজ ধরা হবে এবং তোমরা যারা কুইজে অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার। তো শিফাকে আহ্বান জানাচ্ছি তার গল্পটি বলার জন্য। গল্প বলবো। গল্পের নাম কাক, বিড়াল ও বানরের বিচার। এক গরম দুপুরে একটি কাক আকাশে উড়ে যাচ্ছিল একটি গ্রামের মধ্য দিয়ে। তখনই সে একটা জানালার কাছে দেখে একটি গরম রুটি পড়ে আছে মাখন মাখানো। তখনই সে দ্রুত নিচে নেমে আসলো। তখন দূর থেকে একটা বিড়াল রুটির গন্ধ শুকে সেও ঝাঁপিয়ে পড়ল রুটির ওপর। তখন কাক বলল, আমি আকাশ থেকে এটা আগে দেখেছি, এটা আমার। তখন বিড়াল বলল, না, আমি আগে দৌড়ে এসে ধরেছি, এটা আমার। তখন তাদের মধ্যে ঝগড়া, মারামারি, টানাটানি শুরু হয়ে গেল। দূর থেকে একটা বনের বানর দেখলো সে তাদের মধ্যে মারামারি হচ্ছে। তখন সে গাছ থেকে নিচে নেমে এসে বলল, আহা, এত ঝগড়া করলে কি চলে? দাও, আমি তোমাদের রুটির ভাগ করে দিচ্ছি। তখন সে মাঝখানে রুটিটা ছিঁড়ে ভাগ করলো। তখন তার মনে হলো যে এটা বড় হচ্ছে, সে এক কামড় খেলো। তখন পাশেরটা আর একটু বড় হয়ে গেল, সে আরও এক কামড়ও খেলো। এভাবে এক কামড় ডানে এক কামড় বামে খেতে খেতে পুরো রুটিটাই গায়েব। তখন এক ছোট্ট টুকরো কাককে দিয়ে বলল, এই নাও। আর এক ছোট্ট টুকরো বিড়ালকে দিয়ে বলল, এই নাও, আমি তো সঠিক বিচারই করেছি, তাই না? তখন দুজন দুজনার দিকে তাকিয়ে ভাবলো, তারা যখন তখন ঝগড়া করছিল, তখন যদি ঝগড়া না করতো তাহলে তারা দুজন রুটিটা ভাগ করে খেতে পারত। শিক্ষা: এক ঝগড়া করলে কখনোই ভালো ভাগ পাওয়া যায় না, তাই আমাদের ঝগড়া না করাই ভালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফা এত চমৎকার একটি শিক্ষণীয় গল্প আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। তো আমরা এই গল্পের শিক্ষা থেকে কি বুঝলাম? যে কখনো ঝগড়া করা যাবে না, তাই না? তো আমাদের মধ্যে এখানে ঝগড়া করে কে কে? কেউ ঝগড়া করো না ভাই বন্ধুর সাথে? সবাই করে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে আবারও। আর এবার আমরা চলে যাব হাসতে। তো আমাদেরকে হাসাবে আমাদের বন্ধু আকিব, তাই না? আমরা আকিবের কাছে যাব এবার কৌতুক শুনতে। বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে কয়েকটি কৌতুক শুনিয়ে দেব। তো শুরু করা যাক। আমার প্রথম কৌতুকটি হচ্ছে ভূত এবং একটি ছেলের মধ্যে। ভূত অর্থাৎ ভূত বলছে, এই ছেলে ওঠো ওঠো, দেখো আমি কে। ছেলেটি বলছে, আহা, এত রাতে আমার ঘুমটা কেন ভেঙে দিলে? আর কে তুমি? এবার ভূত বলছে, আমি হলাম ভূত, আর আমি তোমাকে ভয় দেখাতে এসেছি। এবার ছেলেটি বলছে, বুঝলাম না ব্যাপারটা, তোমাকে এই বাসায় ঢোকার পারমিশন কে দিয়েছে? আর তোমার মুখ এত সাদা কেন? তোমার তো লক্ষণ ভালো দেখছি না, তুমি কি চোর? ভূত বলছে, আরে আমি চোর হতে যাব কেন? আমি হলাম ভূত,
আর আমার কোথাও ঢুকতে পারমিশন লাগে না। আবার ছেলেটি বলছে, শোনো, তুমি যেই হও না কেন, তুমি এখন যাও আর আমাকে ঘুমাতে দাও। ভূত এই কথা শুনে বলছে, আরে এগুলো আমি কি শুনছি, না না, এগুলো বাস্তব হতে পারে না। ছেলে আবার বলছে, আরে এটাই বাস্তব। আমার দ্বিতীয় কৌতুকটি হচ্ছে বাবা এবং ছেলের মধ্যে। বাবা বলছে, জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত টাকা খরচ হয়? ছেলে বলছে, হ্যাঁ বাবা জানি বলেই তো কম করে পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। আচ্ছা, এই ছেলেটা কে হতে পারে আমাদের মধ্যে? মনে হয় আরাফাত। এটা মনে হচ্ছে আকিব, আমারও মনে হচ্ছে এটা আকিবই। আচ্ছা, আমার শেষ কৌতুকটি হচ্ছে একটি শিক্ষক এবং ছাত্রের মধ্যে। শিক্ষক বলছে, নিউটনের বৈজ্ঞানিক তথ্য থেকে আমরা কি শিখলাম? ছাত্র বলল, ক্লাসে বসে না থেকে গাছতলায় বসে থাকা দরকার। তো ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু আকিবকে আমাদেরকে হাসানোর জন্য। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু আদিত্যের কাছে গান শুনতে। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান। কৃষানেরা কাস্তে হাতে চলে পায়ে পায়ে, শিশিরে কাঁপন লাগে ভোরেরই হাওয়ায়। কৃষানেরা কাস্তে হাতে চলে পায়ে পায়ে, শিশিরে কাঁপন লাগে ভোরেরই হাওয়ায়। বধূ এসে কলসি কাকে গাছেরই আরে, ঘুমটা টেনে মুচকি হেসে ফিরে ফিরে চায়। বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান। রাখালি বাঁশি বাজে গোধূলি বেলা, ভাটিয়ালি গান গিয়ে মাঝে ফিরে যা। রাখালি বাঁশি বাজে গোধূলি বেলা, ভাটিয়ালি গান গিয়ে মাঝে ফিরে যা। কোকিলের কণ্ঠ কাঁপে আপনে ভরে, মেঠো পথে আলতো পায়ে ছন্দ তুলে যায়। বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে এত চমৎকার পরিবেশনার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু মাহমুদের কাছে পরিচিতি শুনতে। বন্ধুরা, আমি উপস্থাপনা করব কবি পরিচিতি। আমাদের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দে, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙ্গে ফুল আর বিখ্যাত কাব্যগ্রন্থ
তিনি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে লিখতে গেলে হয়তোবা মহাকাব্য রচিত হবে। তো আমাদেরকে তার জীবন থেকে ছোট্ট করে পরিচয় শুনিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও তাকে। এ পর্যায়ে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবে লুহান। আবৃত্তি করছি সমালোচক, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা নাকি বই লেখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে। সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল মা সত্যি করে। এমন লেখায় তবে বল দেখি কি হবে, তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি। ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো। সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি। স্নান করতে বেলা হলো দেখে, তুমি কেবল যাও মা ডেকে ডেকে। খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না কো। করেন সারা বেলা লেখা লেখা খেলা। বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে। বকো আমায় গোল করলে পরে, দেখছিস নে লিখছে বাবা ঘরে। বল তো সত্যি বল, লিখে কি হয় ফল। আমি যখন বাবার খাতা টেনে লিখে বসি দোয়াত কলমে নে। ক খ গ ঘ উ হ য ব র। আমার বেলা কেন মা রাগ করো, বাবা যখন লেখে কথা কও না দেখে। বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ। আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে এত চমৎকার একটি মিষ্টি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো আমাদের বন্ধুরা তো অনেকক্ষণ হলো বসে আছে, তো আমি যদি বলি এবার আমরা সবাই ঘুরতে যাব। কিভাবে? সরাসরি ঘুরতে যাব না, কিন্তু ভ্রমণ কাহিনী শোনার মাধ্যমে ঘুরতে যাব। আর আমরা কোথায় ঘুরতে যাব এটা আমাদেরকে বলবে আমাদের বন্ধু মুনতাসির। তার কাছ থেকে আমরা এবার ভ্রমণ কাহিনী শুনব। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দু, সম্মানিত শ্রোতাবৃন্দু এবং আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ, আজকে ভালো আছি। তো আজকে আমি একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে তোমাদেরকে কথা বলবো। 2023 সালের 17ই ফেব্রুয়ারিতে আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের অপরূপ অনন্য এক অরণ্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, যেখানে রয়েছে প্রায় 350-রও বেশি প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীসমূহ। এটি বাংলাদেশের একটি উপকূলীয় অঞ্চল, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তোমরা কি কেউ ধারণা করতে পারবে এটি কোথায়? জি সঠিক বলেছ, এটা সুন্দরবন। তো শুরুতে সুন্দরবন নিয়ে আমি কিছু তথ্য দিয়ে রাখি যে এটা প্রায় 10,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এরিয়া জুড়ে অবস্থিত। এর কিছু অংশ রয়েছে ভারতে এবং কিছু অংশ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে প্রায় 6,000 বর্গ কিলোমিটার অংশ রয়েছে এবং ভারতে প্রায় 4,000-এর কাছাকাছি রয়েছে। এখানে রয়েছে প্রায় 350-র অধিক পরিমাণ প্রজাতির উদ্ভিদ এবং 250-রও বেশি প্রজাতির প্রাণীসমূহ রয়েছে এবং রয়েছে বিভিন্ন প্রজাতির মৎস্য মাছ রয়েছে। এর মাঝখানে রয়েছে নদী, খালবিল এবং চারপাশে ঘেরাও করা রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দিয়ে। এবং এখানে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন নামকরণ করা কিছু নদী। তো এখানে গিয়েছিলাম আমরা ঠিক
ফেব্রুয়ারি মাসের দিকে ওখানে আমার খালাতো বোনের বাসা রয়েছে। তো হঠাৎ করে পরিবার থেকে পরিকল্পনা করলো যে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিব। সুন্দরবন, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে অবস্থিত। তো আমরা রওনা দিলাম রাতের বেলা। যাওয়ার পথে অনেকগুলো জেলার সম্মুখীন হতে হয়েছে এবং অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো আমরা রাতের বেলা পাবনা কোকাকোলা হোটেলে গিয়ে বাস দাঁড়ালো এবং ওখানে আমরা কিছু নাস্তা করলাম। করার পর আবারও আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। তো যাওয়ার পথে অনেকে বাসের ভিতরে বলল, আমরা যেহেতু উত্তরবঙ্গ থেকে যাচ্ছি, তো অনেকে মজা করার জন্য বললো যে হয়তো সামনে বিভিন্ন প্রজাতির পাখিরা আছে, বন্য পাখি, তারপর বিভিন্ন বাঘ আছে, সিংহ, এগুলা ইত্যাদি বলে মজা করলো। তো রাস্তার চারপাশে তখন থেকেই অনেক প্রজাতির বন্য উদ্ভিদ দেখতে পারি আমরা। এবং যাওয়ার পর ওখানে প্রায় 4 দিনের মতো অবস্থান করি এবং থাকার পর সুন্দরবনে অনেকক্ষণই আমরা ভ্রমণ করি এবং নৌকা দিয়ে নদীপথে ভ্রমণ করি। এখানে 5 গাঙের মুখ বলতে একটা জায়গা রয়েছে, এখানে প্রায় 5টা বড় বড় নদী রয়েছে, নদীর একটা মিলিত স্থান। জায়গাটা বিশাল বড় অঞ্চল নিয়ে গঠিত এবং এর মধ্যে বনবিবি নামে কিছু জায়গা রয়েছে যেখানে অনেকে এটা উপাসনালয় বলে পরিচিত। তো সুন্দরবন এখানে প্রায় 4-5 দিন থাকা পড়েছে এবং সেই স্মৃতিগুলো সত্যি অনেক সুন্দর এবং কিছু মজাদার মুহূর্ত ছিল যেগুলো ভোলার মতো নয়। তো আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু মুনতাসিরকে। আসলে আমরা কল্পনার জগৎ থেকে ঘুরে আসলাম সুন্দরবন। এবারে আমরা সুরের ভেলায় ভেসে যেতে চাই, অর্থাৎ এ পর্যায়ে আমাদের গান পরিবেশন করবে ছোট্ট বন্ধু অপরাজিতা। আমরা তার গান শুনি। এই গানটির নাম টুকটুকেলা রাঙ্গা পুতুল। এই গানটি সুরকার ও গীতিকার AM/F আলিমুজ্জামান। সবাই নিয়ে নানান কাজ। কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে, তাক ধিনাধিন ছড়া কেটে আসর জামাই গানে। কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে, তাক ধিনাধিন ছড়া কেটে আসর জামাই গানে। তানপুরতে তান ধরেছে দুলে মহারাজ, তানপুরতে তান ধরেছে দুলে মহারাজ। এই বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। টুকটুকিলার রাঙা পুতুল বসে দিতে আজ, বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। পাড়াপড়শি এলো কত ময়নাটিয়ার দল, ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল। পাড়াপড়শি এলো কত ময়নাটিয়ার দল, ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল। ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ, ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ। বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। টুকটুকিলার রাঙা পুতুল বসে দিতে আজ, বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু অপরাজিতাকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা কবিতা শুনবো আমাদের বন্ধু রাফিয়ার কাছ থেকে, কিন্তু তার আগে জিজ্ঞেস করব আজকে তার এই অনুষ্ঠানটি কেমন লাগছে। আমার এই অনুষ্ঠানে অনেক ভালো লাগছে তোমাদের সঙ্গে দিতে।
তাহলে তুমি আজকে আমাদেরকে কি কবিতা শোনাবে? হাদুদল, কাজী নজরুল ইসলাম। মা, তোমার বাবার নাকি কে মেরেছে ল্যাং? খাদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খাদা, রাধা বুলিয়ে। চামচিকে ছাল ঘুরে যেন, চামচিকে ছা ধুয়ে, চামচিকে ছা বসে যেন নাদর দুলিয়ে। বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর না খাদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় তু। সর্দি বলে সর্দি হতা, হে রাম ওয়াক্থু। কাঠিম যেন উপর হয়ে চড়িয়ে আছেন ঠ্যাং। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ও দাদু বুঝি চীনা ম্যান মা, নাম বুঝি চাংচু। তাই বুঝি ওর মুখটা আমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশের নতি শুনি নাকে এঁটেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর বুঝি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপ্টা নাকে বাস্ত 7টা শাঁখ। দিদিমা তাই থ্যাবড়া মেরে থ্যাবড়া করেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু রাফিয়াকে অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। আজকের পরিবেশটা কিন্তু অনেক ভালো, সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আজকের এই দিনে শিফা, তুমি সকাল থেকে কি কি করলে, তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। সকালে ঘুম থেকে উঠেছি, হাত মুখ ধুয়ে গল্প রেডি করেছি, গল্প রেডি করে খেয়েছি, খেয়ে তারপরে গান প্র্যাকটিস করেছি, তারপরে গোসল করেছি, গোসল করে খেয়ে এখানে পড়াশোনা করনি? গল্প রেডি করেছি। ও আচ্ছা। ছোট্ট বন্ধুরা, এ পর্যায়ে আমরা মাথা ঘামাতে যাব। আমাদের মাথা ঘামাবে আমাদের বন্ধু টিয়া। কোন জিনিস তোমার কিন্তু তোমার থেকে অন্য লোক বেশি ব্যবহার করে? হিতব্রত আগে হাত তুলছে। নাম। হ্যাঁ, সঠিক উত্তর। কোন জিনিস অল্প বয়সে বড় থাকলেও বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায়? মোমবাতি। কোন প্রাণীর ভয়ে সবাই খাঁচায় বন্দি থাকে? আগে তোমরা যারা পারবে তারা হাত তুলবে, তারপরে তোমাদেরকে মাইক্রোফোন দেওয়া হবে, তারপরে তোমরা বলবে। আচ্ছা, এটা তো সবাই বলে দিয়েছে, এরপরে তুমি বল। পানিতে জন্ম, পানিতে বাস, পানিতেই আবার সর্বনাশ। লবণ। হ্যাঁ, সঠিক উত্তর। আপনার সাথেই থাকে, সব সময় থাকে, তাকে দেখা যায় না কিন্তু ধরা যায়। দেখা যায় কিন্তু ধরা যায় না। হ্যাঁ। কোন বিদেশি ভাষার নাম 4 অক্ষরের, দ্বিতীয় অক্ষরটি বাদ দিলে জলে বাস করে? পারবে, আরেকবার বল। কোন বিদেশি ভাষার নাম 4 অক্ষরের, দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে? শীতল। উত্তর সঠিক না। আর কেউ পারবা? হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, সঠিক উত্তর। কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? গার্লস স্কুল। হ্যাঁ, সঠিক উত্তর। কোন জিনিস যা আমরা বছরে একবার কিনি, সারা বছর শুধু দেখি তারপর ফেলে দিই? ক্যালেন্ডার। হ্যাঁ, সঠিক উত্তর। আমার কিন্তু মনে হচ্ছে শিফা সব উত্তর দেখছে।
সবার আগে হাত উঠাচ্ছে। ঢাকায় আছে, ঢাকায় আছে, বাংলাদেশে নেই কিন্তু কলকাতায় দুটি আছে। ক বর্ণ। হ্যাঁ, সঠিক উত্তর। আচ্ছা, আমাদের বন্ধুর জন্য একটা হাততালি হয়ে যাক অনেক জোরে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু টিয়াকে। তো বন্ধুরা, এবার আমরা খনার বচন শুনবো। তোমরা কি এর আগে কখনো খনার বচন শুনেছো? শুনেছি। আচ্ছা, শিবা শিশু আড্ডা হয়েছিল তো একবার, তখন শিবা শুনেছে। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে খনার বচন শোনাবে আমাদের বন্ধু অন্তিম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো। তুমি আমিও কেমন ভালো আছো? আছি। আজকে আমি তোমাদেরকে খনার বচন শোনাবো। প্রথমেই আউশের জুই বেলে, পাটের জুই আটালে। অর্থাৎ বেলে মাটিতে আউশ ধান এবং এঁটেল মাটিযুক্ত জমিতে পাট ভালো হয়। এরপর রয়েছে যদি বর্ষে পুষে করি হয় তুষে। অর্থাৎ পৌষের বৃষ্টিপাতে কৃষক তুষ বিক্রি করেও অটল টাকা কড়ির বন্দোবস্ত করতে পারে। এরপর কোল পাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলেন এইখানে আছি। অর্থাৎ ফাঁক ফাঁক করে ধান বুনলে ধানের গুছি মোটা ও অনেক বেশি ফলন হয়। দিনে বাড়ে রাতে জল দিন দিন বাড়ে ধানের বল। অর্থাৎ দিনের বেলা প্রখর রোদ আর রাতে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় ও ধানের ফসল ভালো হয়। এরপর 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান বিনা চাষে পান। অর্থাৎ 16 বার চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভালো জাতের মূলার ফসল পাওয়া যায়। তুলা লাগানোর জমিতে 8 বার চাষ করতে হবে। অনুরূপভাবে ধানের জমিতে চাষ করে ধান লাগালে ভালো ফসল পাওয়া যায় এবং পানের জমিতে চাষের প্রয়োজন হয় না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু অন্তিমকে একটি নতুন পরিবেশনা খনার বচন শুনিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধু রোশনি আমাদেরকে একটি ছড়া শোনাবে। তেল পাখি কোয়েল, তোমার কি পাখির মতো আমি নাচতেছি। আজ তুমি গাইবে, তুমি খেলা, আমার বাড়ি এসে তবে কালকে সকালবেলা। আচ্ছা, তুমি যে বললা আমার বাড়ি এসো, তুমি কি আমাদেরকে দাওয়াত দিবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু রোশনির বাসায় যাব। ঠিক আছে। আচ্ছা, অনুষ্ঠানের পরে কিন্তু আমরা সবাই যাব। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। নেমন্তন্ন লিখেছেন অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে সাদ। কি খেতে চাও? ছানার প্রাণ, ইচ্ছে কি আর সরপুরিয়ার। আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জিসানকে একটি সুন্দর কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। এবারে আমরা তথ্যের ভিতরে ঢুকে যেতে চাই। আমাদের তথ্যকণিকা শোনাবে আমাদের বন্ধু নীরব। ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তথ্যকণিকা। এবার শুরু করি। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর মালদ্বীপ। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? এভারেস্ট। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। বাংলাদেশের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে? উত্তর সেন্ট মার্টিন। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর নাফ। বিশ্বের শ্রেষ্ঠ সয়াবিন রপ্তানিকারী দেশ কোনটি? ব্রাজিল। কোনটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত? উত্তর ছেড়াদ্বীপ। সুনামি কোন দেশের শব্দ? উত্তর জাপান। নীরা কোন দেশের মুদ্রা নাম? উত্তর তুরস্ক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু নীরবকে আমাদেরকে তথ্যের সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কি কেউ আমাদেরকে ছড়া শোনাবে?
আচ্ছা, আমাদের একজন বন্ধু হাত তুলেছে, তার কাছে যাব। আমি একটা ছড়া শোনাবো। এটার নাম লাল শাক কচু শাক। ফুলকপি খাই, তাও আজকে ভারী মজা পাই। মিষ্টি কুমড়া খাই, আরো খাই। গাজরের পাশে রাখো খবর বসা। কতটা তেতো কাকে তবু কেটে হয়, টমেটো গুণ টানো নিশ্চয়। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে। আমরা আরো একটি ছড়া শুনবো আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে। ওই যে আমি দেখতে পাচ্ছি এখানে প্রগতি হাত তুলেছে, প্রগতির কাছে চলে যাব। অশোক ফুটে ডালে ডালে, আম গাছের পাতা ধরে, ইলিশ সরো মাছের রাজা, ঈদে শেষে হবে মন, ভূত চলেছে হেলে তুলে, উর্মিতে হন নদীর কুল, ঋতু আসে ঋতুতে ফুলে মন মাথা, একটা রাতে সুর উঠছে, ওইটা মাথায় দল ছুটছে, ওল খেলে শক্তি বাড়ে, অসুখ খেলে অসুখ সরে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু প্রগতিকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু রিদিতার কাছে গান শুনতে। আমি এখন যেই গানটি পরিবেশন করব, গানটির নাম আমি যে ভাই জাদুওয়ালা। গানটির গীতিকার ও সুরকার আলিমুজ্জামান। আমি যে ভাই জাদুওয়ালা, দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে, হা হা। আমি চাঁদেরই দাদু। আমি যে ভাই জাদুওয়ালা, দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে, হা হা। আমি চাঁদেরই দাদু। আমি চাঁদেরই দাদু। ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই, আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই। হাতের মাটি ফু দিলে হয়ে যাবে লাড্ডু, বাড়ি আমার চাঁদের দেশে, হা হা। আমি চাঁদেরই দাদু। আমি চাঁদেরই দাদু। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরে, ছোলা খালে ভুলে যাব চাঁদের দেশে উড়ে। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরে, ছোলা খালে ভুলে যাব চাঁদের দেশে উড়ে। জাদু দিয়ে বানাই আমি পুতুল থেকে মানুষ, রুমাল গেল ঝোলার ভিতর বেরিয়ে এলো ফানুস। জাদু দিয়ে বানাই আমি পুতুল থেকে মানুষ, রুমাল গেল ঝোলার ভিতর বেরিয়ে এলো ফানুস। হাতি ঘোড়া বাঘ ভালু জাদু দিয়ে বানাই, হাতি ঘোড়া বাঘ ভালু জাদু দিয়ে বানাই। কিনবে নাকি জলদি এসো, দুয়ানা নেব শুধু, বাড়ি আমার চাঁদের দেশে, হা হা। আমি
জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে, হা হা, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু হৃদিতাকে এত সুন্দর করে আমাদেরকে গানটি শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্যে একটি ঘোষণা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি এইভাবে আমাদের বন্ধুদের মতো করে আমাদের সাথে আড্ডা দিতে চাও, তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবকের সাথে নিয়ে, এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নাও, তাহলে আমরা এইভাবে একসাথে বসে সবাই আড্ডা দিতে পারবো। তো বন্ধুরা, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের পরিবেশনাগুলোও শেষ। এবার আমরা একটু সবাই কুইজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সবাই কি প্রস্তুত? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা বলি তাহলে। আচ্ছা, শিফা যে গল্পটা আমাদেরকে বলল, সেখানে রুটির গন্ধ পেয়ে কোন দুইজন ছুটে আসলো? আচ্ছা, আমি ওখানে একজন আপু দেখতেছি হাত তুলছে, ইভা, ওর কাছে আমরা চলে যাব। কাক ও বিড়াল। উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। আমাদের পক্ষ থেকে সবাই তালি দাও আগে। আমাদের পক্ষ থেকে বন্ধুদের জন্য একটু চকলেট উপহার আছে। তারপরে প্রশ্ন করি। আচ্ছা, আমাদের গল্পে যে রুটির কথা বলা হয়েছিল, ওই রুটিতে কি মাখানো ছিল? উত্তর ফাঁস হয়ে গেছে, এটা হবে না, প্রশ্ন বাতিল করা হলো, কারণ এখানে উত্তর আগে বলছো সবাই। আগে হাত উঠাতে হবে, তারপর হচ্ছে আমরা উত্তরটা বলবো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। আচ্ছা, কাক ও বিড়ালের যে ঝগড়াটা হয়েছিল, সেখানে বিচার করতে কে আসলো? এই উত্তর বলা যাবে না। আমাদের সব বন্ধুরা আগে আগে উত্তর বলে দিচ্ছে, এটা কিন্তু হবে না, এই প্রশ্নটা আমাদেরকে বাতিল করতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু উত্তর আগে বলে দিলে কিন্তু চকলেট কেউ পাবে না। আচ্ছা, কাছ থেকে কে নেমে আসলো? আমি আগে যাব, লুহানের কাছে যাব। আদর। উত্তরটি সঠিক হয়েছে, তো লুহানো পাচ্ছে আমাদের পক্ষ থেকে চকলেট। আর পরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা, সব থেকে কি বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে গল্পে চালাকি কে করেছে? আমরা অন্য একজনের কাছে যাব, আমরা টিয়ার কাছে যাব। হ্যাঁ, উত্তরটি সঠিক। তো টিয়ার জন্য হাততালি হয়ে যাক। আচ্ছা, গল্পের শুরুর দিকে শিফা একটা কথা বলেছিল যে রুটির কথা বলা হয়েছিল, রুটিটা কোথায় ছিল? একটা জায়গায় ছিল। আচ্ছা, সামনের কাছে যাই। মানে ওখানে ছিল না। রিদিতা বলো। উত্তরটি সঠিক, এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন ছিল। আর রিদিতার জন্য একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, সবাই কিন্তু হাত তুলবা, কেউ চালাকি করবে না কিন্তু বানরের মতো। আচ্ছা, তো হচ্ছে কাকটি যখন উড়ে যাচ্ছিল গ্রামের উপর দিয়ে, তখন কি সময় ছিল? বিকাল ছিল না। আচ্ছা, আমরা এখানে জিসানের কাছে চলে যাব, একদম পিছনে। আমরা মাইক্রোফোনে শুনবো। গরমের সময়। এটা কখন ছিল? গ্রীষ্মকাল। সকাল, বিকেল নাকি দুপুর ছিল? দুপুর। হ্যাঁ, উত্তরটি সঠিক। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের কুইজটি এখানেই শেষ হয়ে গেল। তো আমাদের অনেক বন্ধুরা উত্তর দিয়েছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে উপহার, চকলেট পাবে সবাই। তো এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শিরহানের কাছে। ছোট বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমাদের
এখানে এই 400তম পর্বে অতিথি হিসেবে আছেন আমাদের আসাদুজ্জামান সরকার, জেলা কালচারাল অফিসার। তো এ পর্যায়ে আমরা বক্তব্য পর্বে চলে যাব। আমাদের এই 400তম পর্বে বক্তব্য রাখবেন, সভাপতির বক্তব্য রাখবেন সারাবেলার সিনিয়র নিউজ প্রডিউসার ফরহাদ হোসেন। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যে সকল শিশু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সুন্দর পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে যে সকল অভিভাবক শিশুদেরকে এই অনুষ্ঠানে নিয়ে এসেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব আসাদুজ্জামান সরকার, জেলা কালচারাল অফিসার, গাইবান্ধা। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব গঠন করা হয়েছিল যে উদ্দেশ্যে, সেটি একটু বলতে চাই। যে আমাদের উদ্দেশ্যই ছিল যে তাদের যে মেধা বিকাশ, যে সৃজনশীল যে চিন্তাধারা, সেটি ছোট থেকেই তাদের মধ্যে যেন বিকশিত হয় এবং একই সাথে তাদের মধ্যে যে একটি নেতৃত্ব তৈরি হয় সেটি কিন্তু আমরা চেষ্টা করছি। এই জন্য কিন্তু আমরা চাইল্ড ক্লাবে কিন্তু 9 সদস্য বিশিষ্ট একটি কমিটিও কিন্তু গঠন করেছি, যাদের মধ্যে যাতে তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটি নেতৃত্ব তৈরি হয়। আমরা এই 9 বছরে আমরা দেখেছি যে চাইল্ড ক্লাব 400 বছর আজকে শিশু আড্ডার যে প্রোগ্রাম যে অতিক্রম করলো সেটি নিয়ে একটু বলতে চাই। যে এই 400 পর্ব সেটি করতে গিয়ে তাদের কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু আসতে হয়েছে। আপনারা জানেন যে 2020 সালে যে করোনা যে মহামারী, সেই সময় কিন্তু চাইল্ড ক্লাব বন্ধ থাকেনি। আমরা সেই সময় কি করেছি যে সব শিশুরাই বাসা থেকে তারা ওয়েবিনারে কিন্তু যুক্ত হয়েছে, তারা ভিডিওতে যুক্ত হয়েছে এবং নিজের যে পরিবেশনা যারা উপস্থাপনা করেন, যারা বিভিন্ন পরিবেশনা করেন, গান করেন, সবাই কিন্তু নিজ নিজ বাড়ি থেকে কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু চলমান রেখেছেন। এটা কিন্তু নিঃসন্দেহে আমি বলবো যে এটি চাইল্ড ক্লাবের অবশ্যই প্রশংসার দাবিদার। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে শুধু চাইল্ড ক্লাব আজকে যে ইনডোর প্রোগ্রামটি দেখছেন, আপনারা যারা অভিভাবক আছেন আপনারা অনেকেই জেনে থাকবেন যে শুধু ইনডোরে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব প্রোগ্রাম করে না, আমরা আউটডোর বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তারা আয়োজন করে থাকে। যেমন জাতীয় যে দিবসগুলো থাকে সেগুলো নিয়ে তারা বৃক্ষরোপণ করে থাকে, আবৃত্তি প্রতিযোগিতা করে থাকে। আবার প্রতি 3 মাস পর পর কিন্তু তারা কিন্তু নিজেদের লেখায় তারা কিন্তু দেওয়াল পত্রিকা করে থাকে। এখন এগুলো করতে গিয়ে হয়েছে কি, সারাবেলার অর্জন কি? রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের অর্জন হলো যে আমরা যে মিনামিডিয়া অ্যাওয়ার্ড 5টি পেয়েছি, তার মধ্যে শিশুদের ক্যাটাগরিতে কিন্তু আমাদের শিশুরাই কিন্তু 4টি অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে, যেখানে বিবিসিকে সেকেন্ড বানিয়ে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের শিশুরা প্রথম পুরস্কার কিন্তু অর্জন করেছে। এটি নিঃসন্দেহে আরেকটি প্রশংসার দাবিদার আমি মনে করি। আজকের যে অনুষ্ঠান সেটি নিয়ে আমি বলবো না, আজকের অতিথি তার কাছে আমরা এই অনুষ্ঠানের মূল্যায়ন সম্পর্কে শুনবো। শুধু বলবো যে সারাবেলা আজকে 400 বছর যে পর্ব করলো, যে রেডিও সারাবেলা যে শিশু আড্ডার যে 400 পর্ব সেটি অতিক্রম করলো। এভাবে সারাবেলা চাইল্ড ক্লাব এই শিশু আড্ডা অনুষ্ঠানটি 1000, 2000 এভাবে 10,000 আরও অনেক অনেক হাজার তারা এই পর্ব অতিক্রম করবে। এবং আজকে তোমরা যারা শিশু, হয়তো সেদিন অনেকে অনেক জায়গায় বড় হয়ে যাবে, কর্মস্থানে চলে যাবে, তখন যদি কেউ মনে পড়ে বা দেখে থাকে যে সারাবেলা আজকে 1000 পর্ব করবে, সারাবেলার যে শিশু আড্ডা 1000 পর্ব হচ্ছে, 10,000 পর্ব হচ্ছে, তখন সেখান থেকেই তারা কিন্তু নিজেদেরকে কিন্তু মনে পড়বে এই 400তম পর্ব যারা উপস্থিত আছেন তাদের। তো আমি বলবো যে 400তম পর্ব এভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং তোমাদের পরিবেশনের মধ্য দিয়ে সারাবেলা চাইল্ড ক্লাব আরও এগিয়ে যাবে অনেক দূর। এই শুভকামনা এবং এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের যে ফেসবুক পেজ এবং রেডিও সারাবেলা একই সাথে প্রচার হলো এবং এই আয়োজনটির নেপথ্যে যারা কিন্তু কাজ করেছেন তাদেরকেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ ফরহাদ হাসান ভাইয়াকে।
বন্ধুরা, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে। আজকের আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন আসাদুজ্জামান সরকার, জেলা কালচারাল অফিসার গাইবান্ধা। তো এবার আমরা স্যারের কাছে চলে যাব তার মূল্যবান কিছু কথা শুনতে। আমি এখানে বসে এতটাই অবাক এবং এতটাই ভালো লাগা কাজ করছে, ওরা যত চমৎকার করে কথা বলছে আমি কিন্তু ওরকম করে কথা বলতে পারি না, এবং আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এই শিশুদের পরিবেশন। এবং আমার কাছে একদম সত্য কথা বলছি যে আমি কত বছর পর এই রকমের একটি আয়োজন দেখলাম যেটা আমাকে একদম শতভাগ মুগ্ধ করেছে। এদের প্রেজেন্টেশন, বিশেষ করে যে প্রত্যেকটা বিষয়বস্তু বাছাই করা, একটা আড্ডায় একটা শিশুকে বিকশিত করার সকল বিষয় কিভাবে ইনভলভ হতে পারে, আমাকে এটি এত বেশি অনুপ্রাণিত করেছে। আমি আমার মনে হয় যে রেডিও সারাবেলার এই আয়োজনটি, এটি সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল হবার মতো একটি আয়োজন। এই যে ওরা একটা জোকস বলছিল কিরকম, যে সম্ভবত কি নিউটনের একটা সূত্র ধরে বললো যে নিউটনের সূত্র থেকে আমরা কি শিখলাম, তো বলছিল যে নিউটনের সূত্র থেকে আমরা শিখলাম যে ক্লাসে থাকার দরকার নেই, গাছতলায় থাকলে হবে, তাই তো? এরকম একটা না? আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, নিউটন ক্লাসে না থেকে গাছতলায় থেকেছিল বলে হয়তো সেই সময় সে নিউটন হিসেবে তাকে আমরা পেয়েছি। এই আড্ডাটা দেখে আমার কাছে মনে হচ্ছে তোমরা ক্লাসে না থেকে এই আড্ডায় আসো বললে নিউটনকে ছাড়িয়ে যাবে তোমরা একসময়। এবং অভিভাবকদের উদ্দেশ্যে যদি আমার একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, দেখবেন প্রত্যেকটা সৃষ্টি বা বাংলাদেশের যে গৌরবান্বিত যতগুলো ইতিহাস, সবগুলো সৃষ্টি হয়েছে আড্ডার মধ্য দিয়ে। আপনি যদি ভাষা আন্দোলন ধরেন, তখন দেখবেন কয়েক বন্ধু আড্ডা দিতে দিতে বলেছে এটা প্রতিবাদ করা দরকার, আমরা রাষ্ট্রভাষা উর্দু মানব না, সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু বিস্ফোরণটা হয়। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, সেখানেও দেখবেন যে কয়েক বন্ধু হাতেই এই একশো আড্ডায় দিতে দিতেই সিদ্ধান্ত হলো যে না, আমার প্রতিবাদ করা দরকার দেশ স্বাধীন। জুলাইয়ের বিপ্লবের কথাও যদি বলেন, সেক্ষেত্রে দেখবেন যে আড্ডা সবসময় ইতিবাচক ফল আনে। আর আমার তো এটাকে মনে হয়েছে শিশু আড্ডা মনে হয়নি, আমি জানি না নামটা শিশু আড্ডা হিসেবে এসেছে আমি, কিন্তু এখন মনে হচ্ছে এই নামটি শিশু আড্ডা না হয়ে এটি বরং মানুষ গড়ার আড্ডা হলেও কম নেয়। হ্যাঁ, এই আড্ডার মধ্য দিয়ে একটি শিশু যেভাবে মানুষ হয়ে উঠবে, আমি সত্যি সত্যি খুবই আশাবাদী। আমি একটা ছোট্ট একটা গল্প বলি। ধরুন, আমি ওই এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একদম রাস্তার ঘেঁষে দাঁড়িয়ে আছে, একটা ট্রাক, গতিতে একটি ট্রাক চলে আসলো। ট্রাকটা যে তাকে যেভাবে আসলো তাতে ওই লোকটিকে পিষে দিয়ে যাবে, কিন্তু লোকটির সেদিকে কোনো খেয়াল নেই। কোনো একজন ব্যক্তি ছুটে গিয়ে টপ করে ওই লোকটাকে ধরে একটা টান দিলেন, হালকা একটু টান দিলেন, লোকটা পড়ে গেল, ট্রাকটা চলে গেল। এখন দেখেন, যে লোকটি গিয়ে ওই লোকটিকে টান দিল, তিনি কিন্তু ছোট্ট একটা টান দিয়েছেন, বেশি কিছু করেন নাই, কিন্তু শুধু হাতটা ধরে একটু টান দিয়েছেন। টান ছোট, কিন্তু বেঁচে গেল একটা জীবন। শুধু একটা জীবন না, যদি লক্ষ্য করে দেখেন, একটা পরিবার বাঁচলো, অথবা একটা সমাজ, ওই লোকটির দ্বারা বা ওই পরিবারের দ্বারা সমাজের উন্নয়নের সম্ভাবনা থাকলে একটি সমাজের বড় উপকার হলো, কিংবা একটা রাষ্ট্রের উপকার হলো। টান কিন্তু ছোট। সেই জায়গা থেকে আমি যদি এই শিশু আড্ডাটাকে বা এই সকালবেলার শিশু আড্ডাটাকে ওই রকমের একটা টান বিবেচনা করি, তাহলে যে এই ছোট্ট একটি টান কত মানুষ হিসেবে তৈরি করবে। যদি প্রত্যেকটা পর্বে মাত্র 10 জন করে শিশু আমি ধরে থাকি, আজকে দেখলাম প্রায় 40 জন, যদি 10 জন করে শিশু ধরি, তবু তো প্রায় 4000 শিশুর একটা সমাগম এখানে ঘটেছে। 400 পর্ব মানে 400টা টান নিঃসন্দেহে একটা ইতিবাচক ফল বয়ে আনবে। এবং আমি বিশ্বাস করি গাইবান্ধা জেলার এই আয়োজনটি, রেডিও সারাবেলার এই আয়োজনটি সারা দেশে সমাদৃত হবে এবং এটি একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য কৃতজ্ঞতা। সেই সাথে আমিও চাই, আমি জানি না সৃষ্টিকর্তা কতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন বা আপনাদেরকে রাখবেন, আমি চাই এটি একদম ওই উনি প্রত্যাশা করলেন 10,000 পর্বে যাক, অন্তত 10,000 পর্ব পর্যন্ত যাক, আমি দেখতে চাই আমার জেলার সন্তানরা, আমার জেলার শিশুরা বিকশিত হচ্ছে, মানুষ হয়ে উঠছে, প্রকৃত মানুষ হয়ে উঠছে। এর থেকে ভালো খবর নেই। রেডিও সারাবেলার কাছে অন্তহীন কৃতজ্ঞতা এই শিশুদের পাশে থাকার জন্য। সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এত চমৎকারভাবে আমাদেরকে সুন্দর কথাগুলো বলার জন্য। সবাই এগুলো মাথায় রাখবো সব সময়, এর জন্য খুবই উপকারী কথা। তো বন্ধুরা, আমরা তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার আমাদের হচ্ছে
অনুষ্ঠানে আরেকটা মূল বিষয় কেক কাটা হবে, যেহেতু আমাদের 400তম পর্ব, আমরা সবাই মজা করব। তো আমি ভাইয়াদেরকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। এই মুহূর্তে আমাদের কেক কাটার অনুষ্ঠানটি হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলেও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 400তম পর্ব। উপস্থাপনায় ছিলেন আফিসা আলিফ ও শিরহান, প্রযোজনায় ছিলেন রিদিতা সাহা, কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর, তবলায় সহযোগিতা করছিলেন খুশবু, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।